আজ ফুফুর বজ্জাত ছেলে ইসমাম ভাইয়ের হাতে নির্ঘাত চর থাপ্পড় খাবে, অথবা লোকটা গতবারের মতো তুলে আছাড়ও তো দিতেই পারে। এমন সব উদ্ভট চিন্তাভাবনার দরুন আজরার গলা শুকিয়ে আসতে লাগলো, চোখ বড় বড় করে ঢোক গিলল। ইসমাম এখনও চোখে মুখে ঘন বর্ষার আধার নামিয়ে রেখেছে, এমন একটা ভাব যেন আজরা মস্ত বড় অপরাধী। আমি পাপী, তিনি জামিনদার, এমন হাবভাব। আজরা মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা আবার আম্মুকে নালিশ দেবে না তো? সুপির ছেলেকে আমি দেখে নেব। ইসমাম এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো। সমস্ত দূরত্ব মুহূর্তের মাঝেই বিলীন হলো। সে আরেকটু কাছে এলে আজরার হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসবে আতঙ্কে। আজরার হৃৎপিণ্ডের গতি যেন অশ্বের সাথে হলো। তাকে আপাদ মস্তক চমকে দিয়ে ইসমাম বলল, কে তুমি? বিস্ময়ে আজরার ওষ্ঠাধর ফাঁকা হলো, চোখ বড় বড় করে জানতে চাইল। কে আমি? আপনি আমাকে চেনেন না ইসমাম ভাই? না। বর্তমানে সকালে আজরার কলেজে যাওয়ার উদ্দেশ্য করে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে মনের সুখে গান গাইতে গাইতে যাওয়ার সময় একবার ফুপির বাসার সামনে থাকা জারল ফুলগুলোকে প্রসন্ন চিত্তে দেখে গেল। যাওয়ার আগে নির্বাচনও করে গেল কোন কোন ডাল থেকে ফুলগুলো ছিঁড়তে হবে। হেলে দুলে ক্লাসে এলো সে। ক্লাসে সবার জন্য আসন বরাদ্দ থাকে, সেও নিজের বরাদ্দকৃত আসনে এসে বসল। অতি সত্বর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ঝড় আসতে চলছে। পরীক্ষা মানেই একগাদা উটকো ঝামেলা, তাই সবার নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আজরাবাদে সকলের মনোযোগ শিক্ষা সংক্রান্ত কাজে। তার বান্ধবীর জ্যোতিকে মাথা নিচু করে কিছু লিখতে দেখা গেল। আজরা তার মাথায় একটা চাটি মেরে বলল, চিরে দোস্ত, কি লিখছিস? উফ, আমি যে গত দুদিন ছিলাম না, সেজন্য কিছু বাদ পড়েছিল, সেগুলোই লিখছি। বিরক্ত করবি না তো? কি ব্যাপার, আজকাল আমার ভাইকে বলে অন্য কাউকে পেয়েছিস নাকি? তুই তো আমার বাসায় গেলেই পারতি, হাত কলমে বুঝিয়ে দিতাম, লিখেও দিতাম, ভাইকেও দেখে নিতে পারতি। জ্যোতি কিছুটা লজ্জা পাওয়ার নাটক করে দু হাতের তর্জনী এক করে বলল, তোর ভাইয়ের কি আর আমার দিকে তাকানোর সময় আছে রে? হা, তোর ভাইয়ের সুন্দরী প্রেমিকা আছে, কি সুন্দর ক্যাম্পাসে পাশাপাশি হেঁটে বেড়াচ্ছে দুজন, রঙিন দৃশ্য আর কালো দর্শক। আমার ভাইয়ের তোর দিকে তাকানোর সময় নেই নাকি? তুই আমার ভাইয়ের দিকে দেখলে লজ্জায় লজ্জাবতী হয়ে যাস, সেটা আমার ভালো করেই জানা আছে ঝুন্টু ময়না। আর তুই দেখি রীতিমতো আমার ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস, হ্যাঁ? বাদ দে এখন, তোর ভাইয়ের প্রসঙ্গ তুলে আমার পড়ায় ডিস্টার্ব করিস না। তোর ভাইয়ের চোখে ভালো মানুষই ছানে পড়েছে দেখলাম। আহারে, ছানি পড়েছে ভাইয়ের চোখে আর কুলু পেটেছ তোমার মুখে? মনে মনে আমার ভাইকে পছন্দ করো, আর এখন ভালো কথা তুললে ডিস্টার্ব হয়ে গেল, হ্যাঁ? কি দিনকাল পড়লো রে! নেহায় তোকে আমার অনেক পছন্দ, তাই ভাবি বানাবো ভাবছি। তোকে এখন বাদই দিতে হবে ভাবছি। বাদ দিয়ে দে না, কে না করেছে? এমনিতেও আমি তোর ভাবি হতে চাই না, তোর মতো ভালো ননদে হবে না। এতদিন তুই ছিলি না, তোকে অনেক মনে করেছি আমি। এতদিন কোথায়, দুদিনই তো হলো। প্রচণ্ড জ্বর ছিল, মেবি সিজনাল ফ্লু, বাসার সবারই হয়েছে, সবার শেষে আমার হয়েছিল। তা এখন কি তুই পুরোপুরি ঠিক হয়েছিস? এখনো তো নাক টানছিস দেখা যায়। আমার থেকে দূরে যা, রোগ জীবাণুর কারখানা। তুই না আমার মনে করেছিলি রংবাজ মহিলা কোথাকার। তবে সত্যি অসুখ পুরোপুরি ঠিক হয়নি, তাই তো মাস্ক পরে আছি। আয়, তোকে একটা চুমু দেই। আজরা। দে দে নে আমার গাল। এরকম একটু জ্বর হলে অবশ্য আমার ভালোই হতো। 2-3 দিন বিছানায় পড়ে থেকে পড়ায় ফাঁকি দেওয়া যেত, আরাম করা যেত, নাক ডেকে ঘুমানো আর গরম খিচুড়ি খাওয়া যেত। জ্যোতি কিছুটা বিরক্ত হয়ে তাচ্ছিল্য করে বলল, অসুস্থ হতে কার ভালো লাগে? তুই আমাকে দেখেই বড়ই আজব প্রাণী রে আজরা। আমি আসলে অনেক আজব প্রাণী রে। আজরা তার প্রিয় সহপাঠী জ্যোতিকে বলল, শোন ঝন্টু, আজকে তোকে একটা দারুণ জিনিস দেখাবো। কি দেখবি রে? অনেকগুলো জারুল ফুল। অ্যাঁ, জারল ফুল? এগুলো আবার কি, কেমন দরকারি? আমি তো এমন কোনো ফুলের নামও শুনিনি। অকর্মার ঢেকি, তোকে শুনতে হবে না, তুই শুধু দেখবি। দুপুর প্রায় 2:30 বাজে।
প্রচণ্ড রোদে পিচ ঢালা রাস্তা চিকচিক করে আখেতে চালা করছে। প্রচণ্ড দহনে চারিদিকে খা খা করছে। অক্টোবর মাস হলেও বাইরে সূর্যের প্রখর তাপ। আজরা তার ফুপুর বাসার গেটের সামনে এলো। এর আগেও সে অনেক ফুল নিয়েছে এখান থেকে, এমনকি তার ফুপা নিজে শখ করে গাছ থেকে তাকে ফুল ছিঁড়ে দিয়েছে। আজরা উঁচু হয়ে কয়েকটা ডাল থেকে ফুল ছিঁড়ল, কিন্তু লাল রঙের ফুলটা সে কিছুতেই নিতে পারছে না। উঁচু হয়ে নেওয়ার সময় হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। এই কে ওখানে? কে ফুল ছিঁড়ছে? জ্যোতির ষষ্ঠ ইন্দ্রিয় তাকে আসন্ন বিপদের সংকেত দিল। তা বুঝতে পেরে আশেপাশে তাকিয়ে একটা দৌড় দিল। আজরা চিৎকার করে বলল, অসভ্য, তুই আমাকে ফেলে পালিয়ে গেলি? তোকে তো আমি পরে দেখে নেবো, এটা আমার ফুপার বাড়ি, কিছুই হবে না। আজরা সামনে তাকাতেই দেখলো একটা লম্বা ছেলে এদিকে এগিয়ে আসছে। তার মুখে অনেক রোদ পড়ছে, যার কারণে আজরা ভালো করে দেখতে পাচ্ছে না চেহারাটা। চোখ পিট পিট করে যতটুকু দেখলো আর কি। আজরার প্রথমে চিনতে কিছুটা অসুবিধা হলো এটাকে। তারপরে মনে পড়লো, আরে এটা তো তার ফুপুর ছোট ছেলে। আরে এটা তো ইসমাম ভাই, ফুপির জাদ্রেল ছেলেটা না? এমন ভাব করে আসছে যেন সবাই ওনারাকে ভয় পায়। তিরিক্ষি মেজাজ ওনার, সবসময় এমন ভাবে চলাফেরা করতো যেন সৌদির বাদশা। তবে চেহারাটা মোহাম্মদ বিন সালমানের মতো হলে কি হবে, আচরণ তো কিম জং উনের মতো। ইস, আমি তো এই লোকের সামনে একদমই পড়তে চাইনি। আজরার আজও স্পষ্ট মনে আছে ক্লাস 6-এ থাকতে কি হয়েছিল। আজরা অতীতের ঘটনায় ডুব দিল। আজরা তার ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিল। তখন সে ক্লাস 6-এ পড়া আদুরে বাচ্চা। হঠাৎই কৌতূহলবশত সে ইসমামের রুমে গিয়েছিল। সবার রুম কেমন তা দেখা হলেও ইসমামের রুম কেমন তা দেখা হয়নি। তাই আজরা অনেক হাসি খুশি আর মিশুক প্রকৃতির মেয়ে হওয়ার কারণে সবার সাথে তার কথা বলতে ভালো লাগে। বিশেষ করে যারা কম কথা বলে তাদের সাথে আরও বেশি। সেই সুবাদে আজরার ইসমামের সাথে ভাব জমানোর ইচ্ছা ছিল প্রবল। আজরা রুমে প্রবেশ করলো। ইসমামের রুমটা কেমন যেন ঠান্ডা, গা শিউরে ওঠার মতো। টেবিলের ওপর একটাই বই দেখল। সেটা হাতে নিয়ে দেখলো সেখানে লেখা অটিজম কি তার প্রতিকার। আজরা চমকে গেল। চোখ বড় বড় করে আফসোসের স্বরে বলল, আমার ধারণাই তাহলে ঠিক ছিল, ইসমাম ভাইয়া তাহলে অটিজম রোগে আক্রান্ত। এর জন্যই সবার সাথে, মানে সবার কাছ থেকে দূরে দূরে থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি কথা বলে উত্তরও দেয় না, নিজের মতোই থাকে। ভাইয়া কাউকে নিজের জিনিস ধরতেও পর্যন্ত দেয় না। আহারে বেচারা, আমরা এতদিন কত ভুল বুঝতাম, আর উনি কিনা এত বড় একটা রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। ওনার জন্য বড্ড মায়া হচ্ছে আমার। আল্লাহর দুনিয়াতে মানুষের কত রোগ, ইস। হঠাৎই ক্যাচ করে দরজা খোলার আওয়াজ হলো। অতঃপর ধীর কণ্ঠস্বরের শব্দ, এই তুই আমার রুমে কি করছিস? বেরিয়েছি এখনই। আরে ভাইয়া, রাগ করছেন কেন? আমি বুঝতে পেরেছি আপনি এই জটিল রোগে আক্রান্ত, কিন্তু আপনি কাউকে বলতে চান না কেন? কোনো সমস্যা নেই, আমি তো আপনার নিজের মানুষ, ছোট বোন না? দেখুন, এই মুখের দুয়ারে খিল দিলাম আমি। আজরা কি বলছে তার আগা মাথা কিছুই বুঝলো না ইসমাম। আর আজরাও নিজের মতো বলেই যাচ্ছে। ইসমামের ভীষণ মেজাজ খারাপ হলো। একে তো বিনা অনুমতিতে তার রুমে প্রবেশ করে তার জিনিসে হাত দিয়েছে, দ্বিতীয়ত তাকে উল্টোপাল্টা কী সব বলছে। ইসমাম দাঁতে দাঁত চেপে বলল, তুই কি যাবি? কথার কোনো উত্তর না পেয়ে ইসমাম আজরাকে কোলে তুলে নিল। স্বাস্থ্যবতী আজরাকে কোলে তোলার পরপরই কোমরে যেন ঝাঁকি দিয়ে উঠল। সাথে মনে হলো একটা ভারী পাথর সে উঠিয়েছে। আরে কি কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাম আজরাকে রুমের বাইরে এনে ঠাস করে জমিনে ফেলে দিল। আজরা কোমরে প্রচণ্ড ব্যথা পেল, সাথে কোনোই ছড়ে গেল। সেটা দেখে ইসমামের বিন্দুমাত্র মায়া হলো না, উল্টা মুখের ওপর সশব্দে দরজা আটকে দিল। আজরার চোখ দিয়ে পানি ঝরে গেল। তারপর কথাটা কিভাবে যেন হাওয়ায় উড়ে তার ফুপা ফুপির কানে গেল। ইসমামের বাবা সালমান সাহেব ছেলেকে জরুরি তলব করলেন। জলদ গম্ভীর স্বরে বললেন, কি ব্যাপার? তোমাকে কি আমরা এইসব শিক্ষা দিয়েছি? হ্যাঁ, যে বাড়িতে মেহমান এলে তুমি তার সাথে এমন ব্যবহার করবে? হ্যাঁ, কতটুকু একটা বাচ্চা মেয়েকে ওভাবে কেউ ফেলে? হ্যাঁ, ওর যদি কিছু একটা হয়ে যেত, তোমার ধারণা আছে ও কতটা আঘাত পেয়েছে? হ্যাঁ, কিন্তু ও তো সোজা হয়ে দাঁড়িয়েছে বাবা। আবার 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 কথা বলছে।
দেখেছোই না, দেখেছো? থাক না ভাইজান, ও তো ছোট মানুষ, ভুল করেছে, কিচ্ছু হবে না। তুমি ক্ষমা চাও আজরার কাছে, জলদি ইসমাম। ইসমাম রক্ত চক্ষু নিক্ষেপ করে আজরার পানি চাইল। আজরা আঘাতের কথা মনে হতেই মিয়ে গেল আর মায়ের আড়ালে চলে গেল। ইসমাম ধীর স্বরে বলল। আমার দ্বারা আর এমন হবে না। ইসমাম আর কিছু না বলে সেখান থেকে কটকট পায়ে চলে এলো। তাকে শিক্ষা দিতে পেরে আজরা কিঞ্চিত আনন্দ অনুভব করল। বিকেলে আজরা ছাদে এলে কে যেন তার মুখ চেপে ধরে কোলে করে শিরের নিচের দমসাচ্ছন্ন মোটর ঘরে নিয়ে এলো। মুখ থেকে হাত সরিয়ে ইসমাম বলল। আমার নয় পরিবারের লোকের কাছে সালিশ বসার ছেলে, সাহস তো কম না। ঠাঁটি একটা থাপ্পড় মেরে তোর সামনে দাঁত দুটো ফেলে ফোকলা করে দেব, বেয়াদব মেয়ে। আমি কাউকে বলিনি, আপনি আমাকে আবার বকা দিচ্ছেন কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। বাচ্চা মেয়ের এত অভদ্র হয় প্রথম দেখলাম। আমার মুখে মুখে তর্ক, হ্যাঁ বলা হচ্ছে? হ্যাঁ। আজরা কিছুটা জোরে চেঁচিয়ে বলল। আমি কাউকে কিচ্ছু বলিনি। ইসমাম তার ডান হাতটা মুচড়ে বলল। আরেকবার একটা শব্দ করবি তো তোকেই পানির ট্যাঙ্কে ভরে ঢাকনাতে তালা লাগিয়ে দেব। সেই ঘটনা আজরা কাউকে বলেনি। তারপর থেকে পণ করেছিল দুনিয়া উল্টে গেলেও এই লোকের সামনে পড়বে না। এই লোক উত্তরে গেলে সে দক্ষিণে যাবে, আকাশে গেলে পাতালে যাবে, দরকার পড়লে সে চাঁদে ভ্রমণ করলে আজরা মঙ্গল গ্রহে চলে যাবে, তাও এই লোকের সামনে আসবে না। ইসমামের শক্ত বলি আজরার ভাবনায় ছেদ করল। বর্তমানে ইসমামের সামনে। এই যে মেয়ে, আমি কিছু বলছি তো, ফুল কেন তোমার হাতে? আজরা খেয়াল করে দেখলো ফুপির ছেলে ইসমাম ভাইকে সেই সর্বশেষ ক্লাস 6-এ থাকতে দেখেছিল মনে হয়, তাও প্রায় 4 বছর আগে। তারপর আর দেখা হয়নি বললে ভুল হবে, সে কখনোই ইসমামের সামনে পড়েনি। সবসময় তার থেকে দূরে দূরে থেকেছে, এক প্রকার অগ্রাহ্য করেছে। তারপর ইসমাম স্বেচ্ছায় হোস্টেলে চলে এলো। কোনো এক কারণে নিজ থেকেই সবার সাথে বিস্তর দূরত্ব সৃষ্টি করলো, যার কারণে ফুপির বাসায় যাওয়ার পরেও তার সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে আজরা যে জায়গায় থাকে, অর্থাৎ তার বাসা থেকে হোস্টেল খুব কাছে, আর ইসমামের ভার্সিটি থেকেও। ইসমাম আর আদ্রার ভাই নাবিল সমবয়সী হওয়া সত্ত্বেও ইসমাম কারোর সাথে কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, নিজের মতো করেই চলতে পছন্দ করে, যার কারণে আজরার তাকে দেখলে আরও বেশি অসহ্য লাগে। ভাবতে ভাবতে সে অন্য জগতে চলে গিয়েছিল। ইসমামের ধমকে বর্তমানে ফিরল। আজরা অসাবধানতায় মুখ দিয়ে বলে ফেলল। আরে অসহ্য কর্নেল, হাফ মেন্টাল যে। এই তুমি কি বললে? একটু আগে এটা কি বললে? আজরা কোনো কথা বলছে না। আজরা খেয়াল করে দেখল ছেলেটা উচ্চতায় আগের থেকেও বেশ কিছুটা লম্বা হয়েছে। এখন আবার স্টাইল করে মুখে চাপ দাঁড়িয়েও রেখেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের চশমাটা আগের মতোই আছে। এই হাফ মেন্টালটা ছোটবেলা থেকে চশমা পরে, কিন্তু হ্যাঁ, এখন চশমা মানে বড় হয়ে চশমা পরাতে সুন্দর লাগছে, অন্তত মানুষ মানুষ লাগছে। ফর্সা মুখটাতে খাম মুক্তার দানার মতো চিকচিক করছে। ইসমাম অনবরত আদ্রাকে চোখ মুখ খিচে শাসিয়ে যাচ্ছে, তবে আদ্রার সেদিকে কোনো খেয়াল নেই। সে পলায়নের উদ্দেশ্যে সেইখান থেকে 1 পা 2 পা করে পেছাতে লাগলো। এদিকে ইসমাম এগিয়ে আসছে। আজরা যেই ভৌ দৌড় দিতে যাবে অমনি হোঁচট খেয়ে পড়ে যেতে গেল। তবে হ্যাঁ, হোঁচট খেয়ে এসে জমিনে পড়ল না, তার আগেই দেখলো ইসমাম তার কাঁধের ব্যাগটা এমনভাবে ধরে রেখেছে যেন সে না পড়ে। আদ্রা যেতেও পারছে না। ইসমামের কথার সুর বদলে গেল। তুই পালিয়ে যাচ্ছিলি কেন? কই, কোথায়? আমি তো পালাচ্ছিলাম না। হ্যাঁ, আমি তো বাসায় যাচ্ছিলাম। আমি যদি ভুল না করি তুই তো আজরা, মেজো মামার মেয়ে, তাই না? তা তোর বাসা এইদিকে কবে হলো? আমি তো জানতাম ওটা তোর বাসা। না মানে কলেজের দিকে যাচ্ছিলাম। এখন তো কলেজ ছুটি হয়েছে, ফুল চুরি করে ধরা পড়েছিস, সে কথা কেন বলছিস না? চোর কিভাবে হলাম ইসমাম ভাই? অন্যের জিনিস আর অনুমতি ছাড়া ধরা মানে চুরি। আগেও চোর ছিলি, এখনো চোরই আছিস। আপনি আমাকে একদম চোর চোর বলবেন না তো। আমি কবে আপনার কি চুরি করেছি? ওই বইটা ধরেছিলাম বলে এত অহংকার আপনার? আপনি একটা অহংকারী লোক। আমি এখন 100 ভাগ নিশ্চিত আপনি একটা হাফ মেন্টাল।
কথাগুলো আজরা নিচু স্বরে বলল, কিন্তু ইসমামের কান পর্যন্ত গেল। রাগে আজরার ব্যাগটা শক্ত করে ধরে নিচু স্বরে বলল, আমি অহংকারী আর তুই একটা চোর। মানুষের জিনিসে না বলে কখনো হাত দিবি না। এগুলো মানুষের জিনিস কিভাবে হলো ইসমাম ভাই? ফুল গাছগুলো তো ফুপা লাগিয়েছেন, আর আমি তো তার জিনিস নিয়েছি। ফুপা আমাকে বলেছে যখন ইচ্ছা ফুল নিতে পারবো। এই বাড়িতে যতগুলো গাছ লাগানো সেগুলো একটাও তোর ফুফার লাগানো না, সব আমার লাগানো। আমার জিনিসে হাত দিলে কি করে? এ তো চুরির সামিল। লজ্জা লাগে না? অন্যের লাগানো কষ্টের ফসল তুলে নিয়ে যাচ্ছিস। অপমানে আজরার ফর্সা মুখ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে গেল। ভীষণ রকম রাগ হচ্ছে অপমান বোধের তাড়নায়। চোখে পানি টলমল করছে, উপচে পড়ল যেন। আজরার বাসায় অনেক ফুল গাছ আছে, কিন্তু ওইগুলো নেই, তাই এখান থেকে কিছুটা নিয়ে খোপায় লাগাতে চেয়েছিল। সামান্য ফুলের জন্য এত খারাপ ব্যবহার? আপনার ফুল আমি নিলাম না, এই ধরুন নিকুচি করলাম আমি আপনার এই ছাতার ফুলের। হুম, আজরা ফুলগুলো ইসমামের দিকে ছুরি দিয়ে প্রায় দৌড়ে চলে গেল। যাবার আগে কিছুটা ফোপানোর শব্দও পাওয়া গেল। আজরা গোলাপি চারুল ফুলের ডালটা পাকিয়ে একটা ফুলের রিং বানিয়ে মাথায় দিয়েছিল। সাদা স্কার্ফের ওপর গোলাপি ফুলের কারণে তাকে খুবই মিষ্টি আর আদুরে লাগছিল দেখতে, কিন্তু আজরা সেটাও ফেলে গেল। কি ব্যাপার, পিচ্ছিটা কাঁদলো নাকি? তাতে আমার কি? শুধু শুধু আমার ফুল গাছগুলো যাচ্ছে তাই অবস্থা করে চলে গেল। সবগুলো রঙে তো নিয়েছিল, শুধু লাল রঙটা নেয়নি। এটা একটু উঁচুতে ছিল হয়তো, তাই। রাগে ক্ষোভে আর একবারও পিছে তাকায়নি আজরা। তারপর হনহন করে গেট দিয়ে প্রবেশ করে নিজের ঘরে ঢুকে দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। তার প্রচণ্ড চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বিছানায় উবু হয়ে বলতে লাগলো, সাহস কত বড় ওই লোকের! সামান্য একটু ফুলই তো, কয়েকটা ফুলের জন্য এত কথা শুনিয়ে দিল। যাব না, ভুলেও ওনাদের বাসায় যাব না, বয়কট করলাম। আজ থেকে ওই লোককে বয়কট করলো মুহসিনা আজরা জামান। হাহ, এমনিতেও তো এত বছর বয়কটই করেছি, আজকে সম্পূর্ণ রূপে পড়লাম আমি। এই লোকের চেহারাও আর কোনোদিন দেখতে চাই না। ইসমাম সাদাব ফার্সি, আপনাকে আজকে থেকে পুরো দমে বয়কট করলাম আমি। কর্নেল হাফ মেন্টাল ছিলেন, এটাই থাকবেন আপনি। আপনার স্বভাব চরিত্র খুবই খারাপ, খুবই। আপনার কপাল খুব খারাপ হবে। আপনার কপালে নিম পাতার মতো একটা বউ জুটবে, আপনাকে তিতা তিতা করে কচলে কচলে মারবে। অভিশাপ দিলাম, আপনার বউ আপনাকে দিন রাত 24 ঘন্টা জ্বালাবে। বিয়ে করেও বউকে হাতের কাছে পাবেন না আপনি, তার পিছু পিছু ঘুরবেন তবু পাত্তা পাবেন না আপনি। আপনার শ্বশুর আপনার কাছে বউ হস্তান্তর করতেই চাইবে না। অনেক মজা হবে তখন। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো, আর আপনার বউয়ের কানে বিষ ঢেলে দেবো। কান পড়া না কি যেন বলে আম্মু? হুম, ওটাই, কান পড়া দিয়ে আপনাকে, আপনার বউকে আপনার বিরুদ্ধে উস্কে দেবো। এই তো 4-5টা বছরের ব্যাপার। কথাগুলো বলে আজরা বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। গোসল ছেড়ে ডাইনিং টেবিলে যেতেই দেখলো ইসমাম বসে আছে। ইসমামকে দেখে সারা কাজ চলে উঠল। আজরার মন চাইলো এই লোককে তারে লাগানো জারুল ফুলের ভর্তা খাওয়াতে। কি ব্যাপার, এই ছেলে এখানে কি করছে? অভিযোগ নিয়ে আসেনি তো? তুই যদি আজকে আম্মুর কাছে অভিযোগ দিয়েছিস রে হাফ মিনিটটা, তোকে সত্যি সত্যি আমি সাদা জাদ্রেল ফুল দিয়ে কাঁচা মরিচের ভর্তা খাওয়াবো, আর সিজনিং হিসেবে দিব সামনের খালি জায়গার টয়লেটের পাশে জন্মানো বন বিচুটি। কথাগুলো আজরা মনে মনে বলছিল ঠিকই, কিন্তু ইসমাম দেখছে আজরার নাকের পাটা ফুলে উঠেছে আর ক্ষণে ক্ষণে ভ্রু কুঁচকে ফেলছে। আজরা ঘুরে চলে যেতে চাইলে তার মা তাকে ডাকে। এ আজরা, কোথায় যাচ্ছিস? আয়, সবাই খেতে বসেছে, তুই খাবি না? দেখ, তোর ইসমাম ভাইয়া আসছে। আজকে কতদিন পর এলো ছেলেটা বাসায়। ভাইয়ার সাথে কথা না বলে কোথায় যাচ্ছিস? ইসমাম ঘুরে আবার একবার আজরার দিকে তাকালো। মেয়েটাকে সেই শেষবার কখন দেখেছিল ইসমামের ভালো মতো মনেও নেই। তখন একটা ছোট মোটা সোটা পিচ্চি ছিল। তার শুধু এতটুকু মনে আছে, শেষবার আজরা তার রুমে ঢুকেছিল বলে বেশ বকাঝকা করেছিল, এমনকি তুলে আছাড় দিয়েছিল। তুলে আছাড় দিয়েছিলাম শুধু, এটুকু মনে আছে। তারপর কি কোথাও দেখছিলাম? তখন তো ছোট্ট একটা পিচ্ছি ছিল। মেয়েটা বড় হয়েছে, কিন্তু আগের মতোই দুষ্টু আছে, চঞ্চলও বটে। আজরা কোনো উত্তর দিল না। ইসমামকে দেখে আজরার চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে। একটু আগের অপমানটা কেবলই তো হজম করে উঠল, তার মধ্যে আবার এই লোকের চেহারা একদম সহ্য হচ্ছে না। কি রে, ভাইয়াকে সালাম দে।
কথা বল। আজরা ভীষণ রাগ হলো। তার মাটা সামাজিকতা নিয়ে এত বেশি সচেতন কেন? সে কি বিচলিত আজরাকে দেখছে না? ইসমাম এখনও তার দিকে তাকিয়ে আছে। কিছু একটা বলতে যাবে মুখ ফুটে অমনি আজরা বলল, তুমি তো জানোই আমার হাত কেটে গিয়েছে। রুমে এসে ভাত খেয়ে দিয়ে যাও। বাইরের লোকের সামনে বসে বসে আমি তোমার হাতে ভাত খাবো, এটা খুবই দৃষ্টিকটু দেখায় না বলো? ইসমাম তার এরকম ব্যবহার দেখে খানিকটা বিচলিত হয়ে তাকিয়ে রইল। আজরার এমন ব্যবহারে তার মা অবাক হয়ে গেল, এমনকি তার ভাইও। সে তো কখনো এমন ব্যবহার করার মতো মেয়ে না। নতুন কারোর সাথে আড্ডা দিতেও কখনো দ্বিধাবোধ করে না। সবার কাছে একটা মিষ্টি মেয়ে নামেই পরিচিত। সবার সাথে হাসি খুশি কথা বলে, যার সাথে যতটুকু প্রয়োজন। কিন্তু আজ হঠাৎ এমন কেন করলো সেটা কেউ বুঝতে পারল না। আগের কাহিনীর জের ধরে এমনটা করার কথা না, কেননা সে ওইসব ঘটনা মনে রাখার মতো মেয়ে না। তখন তো তারা দুজনেই ছোট ছিল। সেই কথাগুলো বলে আজরা 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে রুমে চলে এলো। ইসমাম বাবা, তুমি কিছু মনে করো না। আজের হয়তো কোনো কারণে মন মেজাজ খারাপ, তাই এমন করছে। এতদিন পর বাসায় এসেছো, বাচ্চা ভাবটা এখনো গেল না। ছোট মেয়ে বুঝতে পারেনি হয়তো। ইসমাম বরাবরই স্বল্পভাষী মানুষ, যার কারণে তার কিছু বলতেও ইচ্ছে করছে না, আর না কিছু জিজ্ঞাসা করতে। কেমন একটা হালকা অপমান বোধ মাথাচাড়া দিয়ে উঠল, তবুও নিজেকে স্বাভাবিক করে বলল, না মামি, আমি কিছু মনে করিনি। হয়তো কোনো কারণে ডিস্টার্বড। তবুও বাবা, ছোট মানুষ তো, হয়তো সেই আগের বিষয়গুলো নিয়ে মুখ ফুলিয়ে আছে। ইদানিং মেয়েটা আমার বড্ড অভিমানী হয়ে গিয়েছে। তোমাকে আর একটু ঝোল দেই? আমাকে আর পাতা তুলে দিতে হবে না, নাবিল তো আছে, দুজনে মিলে আরাম করে খেয়ে নেব। নাবিল মশকরার ছড়ে বলল, আরে ওর মাথার তার ছেঁড়া কয়েকটা, আমরা তো বড় ভাই, ওসব ধরতে নেই। তাছাড়া বুচিটা কখন কি করে কে জানে, সারাক্ষণ লাফিয়ে দাফিয়ে বেড়ায় বাসায়। তুই কিছু মনে করিস না। কিছু মনে করিনি, ছোট মানুষ, এমন তো হতেই পারে। হয়তো আমার আগমন অপ্রত্যাশিত ছিল তাই। তুই তো দেখি বেটা আরো ভারী ভারী কথা বলছিস আজকে। আজকে মুড অন্যরকম লাগছে কেন? গতকাল ক্যাম্পাসে তো নর্মাল দেখলাম, বিয়ের সাথে কিছু হয়েছে নাকি? ইসমাম ভাবলে হীনভাবেই নিচে দৃষ্টি রেখে ভাত মাখতে মাখতে নাবিলের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করল, কেন, ওর সাথে কিছু হওয়ার কথা ছিল নাকি? হ্যাভ ইউ সিন এনি ইন্টার রিলেশন অ্যামং আস? কিন্তু মনে তো হয় প্রিয়া রোজ তোকে চোখে হারায়। মাতাল চাহনি তার নির্ভর তো তোর ফানে। তাহলে আবেগে মাতাল হয়ে হারিয়ে গেলে দিন শেষে মাতালেরই ক্ষতি হয়। নেশাদ্রব্য তো দিব্যি তার কাজ করে বেড়ায়। তবে প্রাপ্তবয়স্ক যদি জেনে শুনে আগুনের ঝাঁপ দিয়ে নিজের গায়ে দহনের চিহ্ন বই বেরিয়ে আগুনের দোষ দেয়, তা তার সাজে না। তোর কথার মানে বোঝা দুষ্কর। তবে প্রিয়া যাকে নেশা ভাবছে সে আসলে খাঁটি জড়িবুটি। দূর থেকে দেখলে নেশা হয়ে যায়, কাছে এলে তিক্তজনক। আজরার রুমে তার মা এলো। কিছুটা রাগের আভাস স্বরে, শাসনের স্বরে বললেন, কি ব্যাপার, ছেলেটা এতদিন পর বাসায় এলো আর তুই তার সাথে এমন ব্যবহার করছিস? কতদিন পর বাসায় এসেছে বলতো? তোর ফুফি তোকে কত আদর করে, উনিও কি মনে করবেন? আর তোর ফুফা, উনি কি তোকে কম আদর করে? তুই সবসময় এমন চঞ্চল দেখাস, তাতে আমি কিছু বলি না, কিন্তু তাই বলে বাড়িতে আসা মেহমানের সাথে খারাপ ব্যবহার করবি? আজরা অভিমানী দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। তুমি আমাকে বকা দিচ্ছ? তুমি আমার জন্য না ভেবে একটা বাইরের ছেলেকে নিয়ে ভাবছো? তাকে কিছু না বলাতেই আমার বলছো তুমি? ঠিক আছে, তোমার আমাকে ভাত খেয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ভাত খাবো না। তুমি বকো আমাকে, মনের স্বাদ মিটিয়ে বকো না, বকা দাও। বলো আমি অসামাজিক, বেয়াদব, আমি ঘুমালাম, খাবো না আমি তোমার রান্না। যাকে বাসায় দাওয়াত করে এনেছো তাকেই আপ্যায়ন করো। এখন কেন এসেছো এখানে? এই, তুই কি করছিস? ওঠ বলছি। না, তুমি সবসময় আমায় বকো। ইসমাম ভাইকে জামাই আদর করো, গিয়ে যাও। আর বলো সমাজ কি বলবে, লোকে কি বলবে, সবসময় এইগুলো নিয়েই ভাবো তুমি। তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছো আমি হঠাৎ এমন আচরণ কেন করলাম? তুমি শুধু কৈফিয়ত নিতে চাইছো। আমি শুধু তোকে কারণ জিজ্ঞেস করেছিলাম, কেন ছেলেটার সাথে এমন ব্যবহার করলি, যা আর কিছুই বলবো না। আজরা, তোকে বলছি ঘুমাবি না। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি, আমি আব্বু এলে নালিশ দেবো তোমার নামে, তুমি চলে যাও।
এই কথা বলে আজরা জোরপূর্বক ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। তার মনে অনেক কষ্ট হচ্ছে, আম্মু কিনা তাকে একটা বাইরের ছেলের জন্য এইভাবে বলতে পারলো। মনে মনে ইসমামের গলায় হাজার কালির মালা লটকে দিল আর মাথায় দিল তার চিরাচরিত সেই কর্নেল হাফ মেন্টাল প্রদীপের তাজ। এই লোক মানেই একটা ঝামেলা। আজরার ঘুম ভাঙল 8টার দিকে। পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব হচ্ছে। সেই দুপুর 3টা বাজে ঘুমিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছে কে জানে। শরীরে কেমন একটু জ্বর বোধ হচ্ছে। আজরার অভিমান যে তার ঘুমের সাথে মিশে ভালোই একটা ইতিবাচক ষড়যন্ত্র করেছে, ফলস্বরূপ আজরার 2 নেত্রের গভীর নিদ্রা হয়ে নেমেছে, সাথে টেনে হিচড়ে নিয়ে এসেছে হৃদয়ের মণিকোঠায় হাজার অনুভূতির নিচে চাপা পড়ে যাওয়া কিছু পুরনো রাগ আর ক্ষোভ। রাগার ক্ষোভ কেন বলছি? তখন তো ভয় পেয়েছিলাম, কিন্তু এখন তো তার রাগার ক্ষোভ দ্বারা পরিবর্তিত হয়ে গিয়েছে। হাফ মেন্টালের জন্য নিজের মন কেন খারাপ করব? সে উঠে ফ্রেশ হয়ে নিল। সিদ্ধান্ত নিল আজ সে ভাত খাবে না। মাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে সে আজ শুধু রাগ করেনি, অভিমান করেছে। যে অভিমানের পাল্লা বিস্তর হয়েছে, তার প্রকাশ হবে বাকযন্ত্রের দ্বারা, যুদ্ধের মাধ্যমে। সে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ফ্রেশ হয়ে আসতেই দেখলো তার রুমে একটা কাচের জার। সে জারের উপর আজ দুপুরবেলা যে ফুলগুলো ছিঁড়েছিল সেই ঝাড়ল ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা। কে আনলো রে ফুলগুলো? নিশ্চয়ই সেই হাফ মেন্টাল এনেছে। হ্যাঁ, উনিই তো আনবে, কারণ ফুলগুলো আমি ছিঁড়েছি, এখন তো আর কোনো কাজের না। আমি ধরেছি, নোংরা হয়ে গিয়েছে না, তাই না? আজরার ভীষণ রাগ হলো। সে তৎক্ষণাৎ ফুলের চার হাতে রুম থেকে বেরিয়ে গেল। আজরাকে কিছুটা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। চুলগুলোতে একটা হাত খোপা করা, তাও এলোমেলো। সারা চোখে মুখে বিরক্তি, ঠোঁটগুলো ফেটে লাল হয়ে আছে। তাকে বেরোতে দেখে তার মা ডাকলো। কোথায় যাচ্ছিস ময়না? দাঁড়া, দাঁড়া বলছি। আজরার নাকের পাটা ফুলে আছে। মূলত আজরা রেগে গিয়েছে, সেটা কি করে বুঝবে? এই যে আজরা প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর নাকের পাটা ফুলে গিয়েছে। আজরা কারো কথা না শুনে চোর কদমে ছাদে উঠে গেল। ছাদের দক্ষিণ দিক অর্থাৎ তার রুমের বারান্দা বরাবর ছাদের দিকে এসে দেখল ইসমাম এখনও তাদের বাসার বাগানে দাঁড়িয়ে আছে আর কর্মরত লোকদের কিছু একটা বলছে। সাথে তার বাবাও আছে। রাগের বশে পুরো কাচের চার সহ ফুলগুলো সে খালি প্লটে ছুঁড়ে মারল। খালি প্লটে কাচের চারটা পড়ে গিয়ে বিকট শব্দ করে ভেঙে গেল। কিছু একটার শব্দ পেয়ে তারা দুজনের শব্দের উৎসের দিকে তাকালো। তবে ছাদে কোনো লাইট না থাকার কারণে শুধু একটা কালো অবয়বকে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখা গেল। ইসমাম গেট দিয়ে বেরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলো সে ফুলগুলো এইখানে পড়ে আছে। তার আর বুঝতে বাকি রইল না ফুলগুলো কে ফেলেছে। একটা ফুলের ডাল হাতে নিতেই সরু একটা ছোট কাচের টুকরো তার হাতে গেঁথে গেল। ইসমাম ব্যথাতুর শব্দ করে উঠল। এক লহমায় তার মনে হলো কাচের টুকরোটা দিয়ে আজরাই বুঝি তার হাতে আঘাত দিল। ড্যাম, এত রাগ! এত কিসের রাগ? একে তো আমার গাছের ফুল ছিঁড়েছে বিনা অনুমতিতে, তার উপর আবার এখন আমার উপরে রাগ দেখানো হচ্ছে। অসভ্য মেয়ে। ছোট বলে মাফ করে দিয়েছে, তবে দুষ্টুমির একটা মাত্রা থাকা উচিত। এখন আবার আমার সাথেই রাগ দেখাচ্ছে। আজরা ঘরে নেমে এলো। তার মা সামনে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? এত রাতে ছাদে কি কি করছিস তুই? তোকে মানা করেছি না রাতের সময়ে ছাদে না উঠতে? তুমি আমার সাথে কথা বলবে না আম্মু? যার পরের ছেলের জন্য এত দরদ, সে কেন আমার সাথে কথা বলতে আসছে? আজরা রুমে গিয়ে শব্দ করে দরজাটা লাগিয়ে দিল। একটু পরে তার দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। ভাতের থালা হাতে নাবিল এসেছে। কি হয়েছে? তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন আমাকে খোঁটা দিতে এসেছিস, তাই না? আমার রাগ বেশি, তোর ভাই আর প্রাণপ্রিয় বন্ধু ইসমামের সাথে খারাপ ব্যবহার করেছি। সবাই তো আমার দোষটাই দেখবে। আমার মন চেয়েছে তাই খারাপ ব্যবহার করেছি, যা। নাবিল হাসলো। টেবিলের ওপর থালাটা রেখে বলল, হ্যাঁ, কারণ তো আমি জানতে চাই বুঝি। তবে তুই যখন নিজে থেকে বলবি তখন, হ্যাঁ এখন না তো। দুপুর থেকে খাসনি, একটু খাবার মুখে তোলা উচিত না বলতো? আমার জলহস্তির মতো বোন শুকিয়ে কাঁচামরিচ হয়ে যাবে তো। জলহস্তির গড় গড় শব্দ বেশি সুন্দর, কাঁচামরিচের ঝাল আবার অতটা ভালো না।
আমি চাই না আমার বোন কাঁচা মরিচের ঝাল হয়ে যায়। জল হস্তি পারো, এই নে খাবার খা। আজরা হেসে ফেলল। নাবিল খুব যত্ন করে তার বোনকে ভাত খাইয়ে দিল, তারপর মুখ মুছিয়ে দিল। আজকে পড়ার অনেক ক্ষতি হয়েছে। ইয়াকুব ভাই এসে ফিরে গিয়েছেন, তাই ঘুমিয়েছিলি বলে ডাকতে বারণ করেছিল। এখন কিছু সময় পরে আবার ঘুমিয়ে যাস কেমন? ঠিক আছে। রাত প্রায় 2টা। সারাদিন ঘুমানোর কারণে আজরার এখন ঘুম আসছে না। যাক, ভালোই হয়েছে, অসুবিধা নেই। কাল এমনিতেও শুক্রবার। আজরা বারান্দায় দাঁড়িয়ে ওকে দিতেই দেখল ইসমাম এখনও সেখানে কি যেন কাজ করছে। হয়তো কাজের এত তোড়জোড় কারণ আগামী সপ্তাহের মধ্যেই বাসায় উঠে যাবে। তার মানে কি দাঁড়ায়, এই হাফ মেন্টাল এখন এখানে ফুপিদের সাথেই থাকবে? কেন যেন ইসমাম হঠাৎ করেই দক্ষিণ দিকের সেই খালি জায়গায় তাকালো। এটাকে এক ধরনের আকর্ষণ বলা যায়, কারণ মানব চোখ সবসময় সোজাসুজি দেখে না, তারা আশেপাশের কিছু জায়গা অবচেতন মনে নিজের মাথায় গেঁথে নেয়। তারপর তার দৃষ্টি বারান্দার দিকে গেল। বারান্দায় পেলি অরেঞ্জ ট্রিমলাইট জ্বালানোর কারণে আজরার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আজরার লম্বা চুলগুলো হালকা বাতাসে এদিক ওদিক হচ্ছে। মুখটা কেমন ভয়ঙ্কর ঠেকলো ইসমামের কাছে। ইসমাম বলল, মামার মেয়েটা একদম বকে গিয়েছিল দেখছে। নাহলে কি আর অল্প বয়সে কেউ এত রাত জাগে? বেদব পিচ্ছিরে কবে এত বড় হয়ে গেল? তবে তেতুরপনা তো ছাড়েনি, বড় হলেই কি হবে? ইসমাম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আজরাও চোখ সরানোর প্রয়াস করল না, যেন আজ দুজনে প্রতিযোগিতায় নেমেছে কাকে আগে চোখ দিয়ে ভস্ম করতে পারে। অবশেষে ইসমাম আজরার কাছে নত স্বীকার করে চোখ ফিরিয়ে নিল। আজরা বিজয়ীর হাসি হেসে সেখানেই দাঁড়িয়ে রইল। সেদিন রাতে দেরি করে ঘুমানোর কারণে আজরার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর আজরা ফ্রেশ হয়ে বাইরে যেতেই তার মা তাকে জড়িয়ে ধরল। প্রায় 12টা বাজে। ভেবেছে হয়তো ডাইনিং টেবিলে খাবার পাওয়া যাবে না। একই তার মা দেখি কান্না করে গঙ্গা যমুনা বানিয়ে ফেলেছেন। আজরাকে জড়িয়ে ধরে তার মা চোখের পানি ফেলেছেন, কারণ একটা ঘটনার পর থেকে মেয়ের ব্যাপারে তিনি অতি সংবেদনশীল। মেয়েকে সবচেয়ে বেশি শাসনও তিনিই করেন, আবার সবচেয়ে বেশি আদরও তিনিই করেন, যার কারণে মেয়ের সামান্যতম সমস্যায় তিনি বিচলিত হয়ে পড়েন। মায়ের এই কথায় কথায় কাদার অভ্যাসটাতে আজরা মহাবিরক্ত। আরে কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? ময়না পাখি আমার, গত 2 দিন ধরে তোর কি হয়েছে বলতো জাদু? তুই কালকেও তো রেগে গিয়েছিলি কেন ইসমামের ওপর? থাক, আমি আর বলবো না তোকে কিছু। তোর কি হয়েছে আমায় বল। আরে তুমি থেকে কি বানাচ্ছো তুমি? হাত কেটে গিয়েছিল, তাই হয়তো সামান্যতম রাগ ছিল। অত বড় করে দেখার মতো তো কিছু নেই, এখন তো ঠিক আছি। তাহলে ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? আজ ভোরবেলা তোকে কত ডাকলাম, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিলিস। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তোর গায়ে হাত দিয়ে দেখি তোর অনেক জ্বর। বিড়বিড় করে কি কি যেন বলছিলিস ইসমামের ব্যাপারে। ইসমাম কি তোকে কিছু বলেছে, বকাঝকা দিয়েছে? তুই তো আগে ওকে দেখি ভয় পেতি, কিন্তু হঠাৎ এত রেগে যাওয়ার কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। খারাপ কিছু করেছে বা বলেছে? আরে আম্মু, তুমি সবসময় নেতিবাচক কথা কেন বলো? ইসমাম ভাই কিছু করতে যাবে কেন? এমনিতেই মেজাজ গরম ছিল। জানো তো সামনে পরীক্ষা, আগামীকাল ইয়াকুব ভাইয়াকে আসতে বলেছি। তুমি এত কেঁদো না তো। আমি না তোমাকে সামান্য বিষয়ে কান্না করতে নিষেধ করেছি। আরে তুমি আমার আম্মু, তুমি থাকবে পাথরের মতো শক্ত, যে আঘাত করবে সে ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু পাথরের কিছুই হবে না। আর আম্মু, আমার আম্মু কিনা কাছে, তোমাকে নিয়ে না আর পারি না আম্মু। এখন তুমি আর কেঁদো না তো। সকালের নাস্তার কি কিছু অবশিষ্ট আছে? একটু খেতে দাও না, পেটে 2-4টা জিনিস চালান করি, ক্ষুধা পেয়েছে তো। সকালের নাস্তা খেতে হবে না, আমি তোর পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তুই বস, আমি এখনই খেতে দিচ্ছি। মহতারমা, আমার মনটা ভালো করে দিলেন। আপনাকে উপহার হিসেবে 2টো চুমু দেয়া ফরজ হয়ে গেল। আজরার সবগুলো মন খারাপ হঠাৎ উধাও হয়ে গেল। আজরা খেতে ভীষণ ভালোবাসে। মন যত খারাপই হোক না কেন, খাবার তার সামনে থাকলে কোনো মন খারাপ তাকে স্পর্শ করতে পারে না। মন ভালো থাকলেও সে খায়, মন খারাপ থাকলেও সে খায়, যার জন্য ভাইয়ের মুখ থেকে জলহস্তি উপাধিটা কখনো সরে না।
তবে বয়স বাড়ার সাথে সাথে সচেতনতাটা বিনামূল্যে এসেছে তার মধ্যে। আজরা স্বাস্থ্য সচেতন হয়েছে, এমনকি রূপচর্চাও করে কিছুটা, যার কারণে একটু বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করে। তবুও খাবারের প্রতি একটা ঝোঁক তো থেকেই যায়। আজরা নিজের বই ঠিক করছিল, টেবিলটা আজকে সুন্দর করে পরিষ্কার করছে। আজ সারাদিন একটু আরাম করবে আর লম্বা লম্বা ঘুম দিবে। এভাবেই রাত হয়ে এলো। আজরা জ্বর ভাব নিয়ে ঘুমোতে গেল। আজও সে ঘুমের মধ্যে সেই ছেলেমেয়েগুলোকে দেখতে পায় যারা সেদিন তার গায়ের পোশাক টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, সম্ভ্রম হরণের মতো জঘন্য কাজ করার চেষ্টা করেছিল। সেই ভয়ঙ্কর ঘটনার 4 বছর হতে চলল। বাচ্চা মেয়েটির ওড়না বুকে চেপে ধরে হতবিহবল হয়ে দৌড়ে যাওয়া, সেই শ্বাস ওঠানামা, আঘাতে জর্জরিত শরীর আর বাদ ভাঙা চিৎকার আজও রমণীর কর্ণকুহরে ধ্বনিত হয়। অতঃপর সেই আগন্তুকের তাতে দুহাতে আগলে ধরা। আজরাও সমশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে। সে থরথর করে কাঁপছে, চোখের পানি পাত ভাঙা হয়েছে যেন। কনুইয়ার হাঁটুতে ব্যথা আর চটচটে জমাট বাঁধা রক্তের অনুভব। ঘরমাক্ত বদনের ভার মুক্ত করতে চায় সে। ঘুমের মধ্যেই ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলো আজরা। আধো চোখ বোঝা অবস্থায় ও মস্তিষ্ক সজাগ, নাকে সে পারফিউমের করা ঘ্রাণটা অনুভব করতে পারছে। পাশে হাতড়ে দেখতেই একটা রুক্ষ করতলের ছোঁয়া পেল যেন। বাস্তবে তার অস্তিত্বের অনুপস্থিতির বোধ হতেই হুড়মুড়িয়ে উঠল। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, দু চোখ পানিতে ভরে উঠেছে। উঠে আশপাশে তাকিয়ে দেখল হলদে চাদরের জায়গায় জায়গায় রক্তের ছিটে ফোঁটা। এগুলো কোথা থেকে এলো ভাবতেই ডান হাতে ব্যথা অনুভব হলো। চোখ পড়ল সেদিকে। যখন ঘুমিয়েছিল তখন তার হাতে সেই ভাঙা হেয়ার ক্লিপটা নিয়ে ঘুমিয়েছিল, যার জন্য হাতটা গভীরভাবে কেটে গিয়েছে। 4 বছর হয়ে গিয়েছে সেই ঘটনার, অথচ এখনও রাতে দুঃস্বপ্নেরা মাঝে মাঝেই হানা দেয়। ভারী হয় ভয়, অসহায় হয়ে যাওয়া কন্যার বুক। তবে এই দুঃস্বপ্নের একটা ইতিবাচক দিকও তো আছে, সেটা হচ্ছে সেই মানুষটার চেহারা। সেই মানুষটার চেহারা বারবার দেখা যায়। চেহারা বললেও ভুল হবে। লোকটার মুখে মাস্ক ছিল, মাথায় হুডির ক্যাপ খোলা, শুধু চোখগুলো দেখেছিল। গাঢ় কালো রঙের চোখের মণি, ঘন পাপড়ি দিয়ে ঘেরা, চিকন ভ্রুযুগল। সে যেন আজরার গতি নিয়ন্ত্রণে নিয়েছিল মুহূর্তেই। সে চোখ দিয়ে তীর ছুঁড়েছিল আর তাকে সোজাসুজি আজরার হৃদয়ে লেগেছিল। আজরা চোখ মুছে হাতের মুঠোয় থাকা ক্লিপটা নিয়ে বলল, ইস, কত ভালো হতো যদি এটার মতো তুমিও এখন আমার কাছে থাকতে, তোমার হাতটা আমার হাতে থাকতো। লোকে শুনলে আমাকে বলবে আমি অকালেই পেকে গিয়েছি। না হলে কি আর অত ছোট বয়সে একটা ছেলের প্রেমে হাবুডুবু খেয়েছি। কিন্তু না, বয়সটা তখন তো 13 ছিল, কিন্তু এখন তো 17 হয়েছে। ভালো লাগাটা খানিকটা বেড়েছে কৃতজ্ঞতার জোরে। আচ্ছা, এটা কি আদৌ ভালো লাগা বলা যায়? হলেও বা কি, সে তো আর আমার জন্য পালকি সাজিয়ে বসে নেই। তাও এই ক্লিপটা যে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। কথাগুলো বলে আজরা ক্লিপটাতে আলতো করে একটা চুমু খেলো। তারপর সেটা ট্রয়ারে সাবধানে রেখে দিল। ঘড়িতে সময় দেখলো 4:30 বাজে। একটু পরে আজান দিবে নাকি আজান দিয়ে ফেলেছে। তড়িঘড়ি করে সময় চেক করলো, আজান দিবে। আজরা কাটা হাতের রক্ত ভালো করে পরিষ্কার করলো, সেটাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে নিল। খুব কষ্টে কিছুটা সাদা কাপড়ের পট্টি দিল আর কি। ঘুম থেকে ওঠার পর কাউকে দিয়ে ব্যান্ডেজ করিয়ে নিবে, কলেজেও তো যেতে হবে। আজরা নামাজ শেষ করলো, বিছানার চাদর বদলে নিল। উঠে দাঁড়াতে দাঁড়াতে তার মায়ের ডাক পড়ল। আজরা গিয়ে দরজা খুলল। নেশা আক্তার বললেন, কি ব্যাপার? তুই দেখি আজকে আগেই উঠে গিয়েছিস, তোকে ডাকার প্রয়োজন দেখছি না। এই তো উঠে গেলাম। সব সময় কি আর তোমার ডাকতে হবে নাকি? আমা বিগ গার্ল। আর বিজ্ঞাল? তা বিজ্ঞালের নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। দাঁড়া, তোর জন্য কিছু আনছি। তোমার আনতে হবে না, আমি টেবিলে আসবো। আজরা রুম থেকে বেরিয়ে বাইরে আসতেই দেখলো তার মা পরোটা বানাচ্ছে। আজরা সামান্য ভাজি দিয়ে একটা পরোটা হাতে নিল, সেটাকে রোলের মতো বানিয়ে কামড় দিতে দিতে ছাদে চলে গেল। বাইরে সবেমাত্র উজ্জ্বল আলো ফুটেছে, সুন্দর ঠান্ডা পরিবেশ, স্বচ্ছ নীল আকাশে লালচে ধূসর আভা, নির্মল বাতাস, মনে দোলা দেওয়া প্রকৃতি, ঝাঁকে ঝাঁকে পাখিদের
একটু আহার জোগানোর তরে চঞ্চলতার সহিত উড়ে বেড়ানো। এমন কেউ নেই যার এমন দারুণ আবহাওয়াটা প্রিয় না। ভোরের আবহাওয়াটা যার প্রিয় না সে মানুষের মধ্যে পড়ে না বলে আজরার মনে হয়। সে একজন ভূত। আজরা বুক ভরে নিঃশ্বাস নিল আর রুটিতে কামড় দিল। রাতের দুঃস্বপ্ন আর হাতের ব্যথা দুটোই বর্তমানে উপক্ষণীয়। আজ রাতের বাড়িটা দুতলা, নিচতলা ভাড়া দেওয়া আর দুতলায় সম্পূর্ণটাই আজরাতের বাস। তিনতলায় অবস্থিত ছাদের চারপাশে ইট দিয়ে কোমর পর্যন্ত বেষ্টনী দেওয়া হয়েছে। আজরারা যে বাসায় থাকে তার দক্ষিণ পাশের প্লটটা খালি। তারপরেই তার ফুপুদের বাসা তৈরি করা হচ্ছে। আজরার ফুপা তার এত বছর অর্জন দিয়ে একটা আলিশান বাড়ি বানানোর চেষ্টা করছেন। এতদিন পর বাড়ির কাজ প্রায় শেষ হয়ে এলো। গত 3 বছর ধরে বাড়ির কাজ চলছে। শুধু বাড়ির কাজই না, তিনি বাড়িটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। ইতিমধ্যে বাড়ির আশেপাশে ঘন সবুজ আর পাহাড়ি রঙের মিশেলে একটা ছোট বাগান তৈরি করেছেন। অনেক আগে থেকেই ফুল গাছ আর বিভিন্ন ফলের গাছ লাগানো শুরু করেছিলেন, আর মাঝখান দিয়ে বাড়ির কাজ চলছিল। আজরা হঠাৎ ইসমামকে দেখতে পেল। এক হাতে চশমা, অন্য হাতে লুঙ্গির খুঁট ধরে আছে। আজরা জোরে সোরেই বলল, আপনার লুঙ্গিটা খুলে মাটিতে পড়ে গেলে দারুণ হতো, যাত্রী কর্নেল কোথাকার। এই কথা বলতে দেরি আর দুর্ঘটনার সূচনা হতে দেরি না। আজরা জোরে একটা চিৎকার দিল, অতঃপর চোখ বন্ধ করে ফেলল। খানিক পর যখন চোখ খুলল তখন দেখল চশমা পরিহিত ইসমাম তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর লুঙ্গি খুলে জমিনে পড়ে আছে। তবে তার নিচে ইসমামের পরনে 3/4 প্যান্টও আছে। ইসমামের তো কোনো হেলদোল নেই, কিন্তু আজরা তার কর্মকাণ্ডের ফলস্বরূপ লজ্জিত হয়ে অপর পাশে দৌড়ে চলে গেল। আজরার ফুপা সালমান সাহেব বেশ শৌখিন মানুষ, তাই তিনি বাড়িতে একটা সুইমিং পুল বানানোর ব্যবস্থা করেছেন। তবে আজরার সেটাকে সুইমিং পুল থেকে পুকুর বেশি মনে হয়, কারণ বহরে ছোট আর কিছুটা গভীর। সুইমিং পুলের মতো তো একদমই না, অনেকটা জাপানি বা চাইনিজ পুরনো বাড়ি সংলগ্ন জলাধারগুলো যেমন হয় তেমন। নিচে সুইমিং পুলের মতো পানি যাবার ব্যবস্থা থাকলেও আশেপাশে সুন্দর পাথর দিয়ে বাধাই করা, আর তার আশেপাশে হরেক রকম ফুলের গাছ। এই জলাধারের একদম দুপাশে দুটো বাঁশের খাম্বার মতো আছে এবং এতে ভর করে দাঁড়িয়ে আছে 2 ধরনের ফুল গাছ। এক পাশে সোনালো আর আরেক পাশে নীলমণি লতা। কেউ যদি সেখানে নামে তাহলে গ্রীষ্মের উত্তাপটা তার কাছে হবে শান্তির আরেক নাম। বসন্তের আগমন থেকে শুরু করে গ্রীষ্মের শেষ এমনকি বর্ষার শুরু পর্যন্ত এই হালকা বেগুনি আর হলুদের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে, তবে বেগুনি রঙের নীলমণি লতাটাই আজরার বেশি প্রিয়। এটা দেখতে এত বেশি সুন্দর বলেই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম নীলমণি লতা দিয়েছিলেন। কেমন হয় যদি এটা একটা সুন্দরী কন্যার নাম হয়? আম একটা সোনালী চুলের কন্যা, যার পরনে সাদা রঙের জামা, সে সেই জলাধারের পানিতে পা ভিজিয়ে আছে। বাহ, অনেক সুন্দর হবে তো দেখতে। কথাগুলো ছট করে তার মোবাইলে থাকা নোটে লিখে ফেলল। চঞ্চল আজরার মন কোথাও বেশিক্ষণ টেকে না। সেটা যদি লেখাপড়া সংক্রান্ত বিষয় হয় তাহলে তো আরও খারাপ অবস্থা। সে হেসে বলল, তবে জিনিসটা দেখতে সুন্দর। সুপার পুকুর রূপী সুইমিং পুল জিনিসটা খারাপ না, আইডিয়াটা দারুণ। তবে ফুপাকে বলতে হবে যেন পেটুনিয়া ফুল গাছ লাগায়। ফুলের আশেপাশে লাগালে দেখতে ফ্যান্সি লাগবে অনেক। পুরো বাড়ি শুদ্ধ জায়গায় জায়গায় ফুলে ফলে ভরে আছে। দেখতে ফুলের রাজ্যের চেয়ে কম লাগছে না। তবে সব কিছু ছাপিয়ে আজরার নজর গেল গেটের কাছে থাকা জারুল ফুল গাছগুলোর দিকে। গতকালের ঘটনা স্মরণে এলেই সারা শরীরের শিরা উপশিরা অপমান বোধটা যেন রক্তের স্রোতের সাথে বয়ে গেল। সুপার গুণীধর লুঙ্গি ছড়া ছেলেটা বলল বাড়ির গেটের কাছে এত জারুল ফুল গাছ যে লাগিয়েছে মিথ্যে সব। কোথায়? আমার তো এতদিনে নজর আসেনি। গেটের চারপাশের ডালগুলো জারুল ফুলের ভারে নুয়ে পড়ছে। কত কত রং তার, লাল, হলুদ, বেগুনি, সাদা, হালকা গোলাপি। তবে আজরাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে লাল রংটা। লাল রঙের জারুল ফুল গাছগুলোর পাতাগুলো কিছুটা লাল লাল, মানে লাল আর কালোর মিশ্রণ বলা যায়। সেগুলো দেখে খুব ভালো লাগছে। আজরার আফসোসও হচ্ছে গতকাল নিতে পারেনি।
আপনি দেখবেন ইসমাম ভাই একদিন আপনারই চোখের সামনে দিয়ে এই গাছের ডাল ছিঁড়ে মাথায় ক্রাউন বানিয়ে শাড়ির সাথে পরে আপনার বিয়েতে নাচবো। কথাগুলো বলে আজরা সামনে থাকা ইসমামকে ভেঙচি কাটল। ইসমাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল, বিড়বিড় করে বলল, ওর কি মাথায় গুরুতর সমস্যা আছে? কি বিরক্তিকর একটা মেয়ে। ওর সাথে দূরত্ব বজায় রাখাই ভালো। আজরা যথারীতি কাছে পানি দিতে লেগে গেল। পানি দেওয়া শেষে নিচে নেমে এলো। পানি দিয়ে আসতে আসতে দেখলো 6:30টার বেশি বেজে গেছে। খেয়ে দিয়ে পড়তে বসার জন্য তৈরি হতে হবে। আজরা তড়িঘড়ি করে এসে ডাইনিং টেবিলে বসলো। আজরা বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে, যার কারণে তার মায়ের প্রধান চিন্তা সে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার নিশা বেগমের দুঃস্বপ্ন হয়েছে। সবসময় মাথায় খেলে কোন ভুল না করে ফেলে এই চাঞ্চল্যের বশে। আজরা লাফাতে লাফাতে চেয়ারে থাপ করে বসল। তার বাবা তাহমিদ জামান পাশে বসা, তিনি পত্রিকা পড়ছিলেন। মেয়ের দিকে তাকালেন, একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, শুভ সকাল মামুনি। শুভ সকাল দুনিয়ার সবচেয়ে চমৎকার আব্বু। আজকে পত্রিকায় মজাদার কিছু পেয়েছো? আমাকে বলবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। তোমাকে না বলেছি সবসময় লাফালাফি না করতে, যদি পায়ে ব্যথা পেয়ে যেতে। আর চিন্তা করো না, এবারে আনাচে কানাচে আমার বিচরণ, আমি চোখ বন্ধ করেই বাড়ির সব জায়গায় অনায়াসে হেঁটে বেড়াতে পারবো। তোমার তো চিন্তা করার দরকার নেই। উত্তরের ঘর থেকে নাবিল হাই তুলতে তুলতে বেরোলো। তামাটে চেহারার সাথে এলোমেলো চুল আর ফোলা চোখ। আজরার মুখোমুখি এসে বসে পড়লো আর বলল, হ্যাঁ রে ভুটকি, যখন তখন লাফালাফি করবি, তারপর পড়ে যাবি, তারপর তোর কোমর ভেঙে যাওয়ার পর তোকে ডাক্তারের কাছে নিয়ে তো আমাকেই যেতে হবে। হাবু তো সবসময়ের মতো বাসায় থাকবে না। তোমাকে না মানা করেছি ওকে এসব নামে না ডাকতে? আরে আব্বু, তোমার মেয়েকে দেখছো না, সারাক্ষণ শুধু লাফিয়ে দাফিয়ে বেড়ায়। গতবারও মনে নেই কি করেছিল, সোফার কোনার সাথে আঘাত পেয়ে পায়ের 19টা আঙ্গুল ফুলে ফেলেছিল। তারপর এক্স-রে করতে ডাক্তারের কাছে ছুটে তো আমাকে যেতে হয়েছিল। তোমার মেয়েটা খেয়ে খেয়ে দিন দিন জলহস্তি হয়ে যাচ্ছে ঠিকই, তবে দেহের ভারে মগজ ছোট হচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। জলহস্তি কি আমি তোর টাকা খেয়ে খেয়ে হয়েছি রে? হ্যাঁ, আব্বুর টাকা, তাতে তোর কি? আজরা একটা ভেঙচি কাটলো। নাবিল তাকে দাঁত দেখালো, বলল, তোর ওজন কত হয়েছে রে এবার? তোকে কেন বলবো? আমার সব মনে আছে। তোর ওজন এখন 65 কেজি। ওই তোদের সায়েন্সের গ্রুপে কি যেন বলে, উচ্চতা ওজন অনুযায়ী বিএমআর না বিএমআই, সেটা একটু মেপে দেখিস তো। দেখতে তো লিলিপুটদের মতোই মনে হয়। তারপর যখন তোকে নিয়ে আমি বাসা থেকে বের হব, তখন সবাই আমাকে জলহস্তির ভাই বলবে না? তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে বলতো? এত সুদর্শন একটা ছেলের বোনকে না এমন জলহস্তি ভাবা যায়? তুই আর সুদর্শন ধারে কাছেও না। নিজেকে একবার আয়নায় দেখে নিস আজকে ভালো করে। তোর ঘাড়টা অনেক লম্বা, বকের মতো, আর ঠোঁটগুলো কেমন বিড়িখোরদের মতো। তার উপর আবার গায়ের রং শ্যামলা, কুকড়ানো চুল, পুরো দোস্তর গুন্ডাদের অবতার। নিসা আক্তার এসে ছেলে মেয়েকে ধমক দিলেন, আর একটা খুন্তির প্রহার হলো নাবিলের ওপর। উফ আম্মু, তুমি দারুণ কৃপণ। তোমার মেয়ের উপর পড়লে খুন্তি ভেঙে যাবে বলে আমাকে মারছ। দিস সো আনফেয়ার। তোরা কি শুরু করেছিস? একজন আরেকজনের গায়ের রং, শরীরের গঠন, উচ্চতা এগুলো নিয়ে কিছু বলতে নিষেধ করেছি না? এগুলো কি ভালো মানুষের কাজ? মানুষ শুনলে কি বলবে? তারপর আজরা আর নাবিল দীর্ঘশ্বাস ফেলে একসাথে বলে উঠল, শুরু হয়েছে, মানুষ শুনলে কি বলবে? তাহমিদ সাহেব হেসে উঠলেন। এটা তাদের সকলের প্রতিদিনের রুটিন হয়ে উঠেছে। আজরা প্লেটে দুটো পরোটা নিল, এক পাশে খানিকটা চেলি আর আরেক পাশে খানিকটা সবজি নিল। তোর মতো মানুষ আমি খুব কম দেখেছি। কেউ সকাল সকাল অ্যাট দ্য সেম টাইম জেলি আর সবজিতে কীভাবে পরোটা খেতে পারে, আমি সেটাই বুঝলাম না। আর একটা পরোটাও খেয়েছিস, কয়টা হলো রে? সকাল সকাল 3টে পরোটা। এভাবে আমার বাপের অন্ন ধ্বংস করছিস তুই, আর দিন দিন জলহস্তি হচ্ছিস। 2 দিন পর দেখবি দরজা দিয়ে ঢুকতে পারছিস না। তাতে তোর কি? নিজের চরকায় তেল দে। নিজে তো এত স্বাস্থ্যহীন হয়েও 4টা রুটি খাস, আর আমি কখনো বলেছি সেটা? 4টা রুটি খাই কি তোর মতো হাবিজাবি দিয়ে নাকি? দেখ তো জেলিতে কত ফ্যাট। তোর সাথে কথা বলাই বেকার। নাবিল হাসছে, বুঝতে পারছে আজরা ভালোই খেপেছে। এটা তার প্রতিদিনের কাজ।
নিজের ছোট বোন বা বড় বোনকে জ্বালাতন করা ভাইদের কর্তব্যের মধ্যে পড়ে। নাবিল বয়সে আজরা থেকে 3 বছরের বড়। সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। নিসা বেগম হাজার চেয়েও তাদের ঝগড়া থামাতে পারে না, কিন্তু আবার পরক্ষণেই 2 ভাই বোনের মধ্যে মেলবন্ধন দেখে সকলে চকিত হয়। কেউ কাউকে ছাড়া কোনো খাবার খাবে না, কোথাও যাবে না, এমনকি মতামতের বেলায়ও একই। ভাইয়ের সাথে এক গাদা ঝগড়া করে শেষমেশ ভাইকে 3-4টা কিল খুশি দিয়ে রুমে ফিরল আজরা। রুমে আসার পর নিজের ব্যাগটা চেক করে নিল, গতকাল কলেজে আবার কোনো বই ফেলে আসেনি তো। হ্যাঁ, বই খাতা সব ঠিক আছে। খাবার সময় মা থেকে হাতটা লুকিয়ে লুকিয়ে রেখেছে। তার মা যদি জানতে পারে হাতটা আরও গভীর হয়ে কেটে গিয়েছে, তাহলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তবুও বাবার চোখে এড়ায়নি, বাবাকে কোনো মতো একটা বুঝ দিয়েছে। দুপুরে প্লেট ধুয়ে রাখার সময় নিসা বেগম হঠাৎ করে তার ডান হাতটা দেখে ফেলল। কি তোর হাতে আরো গভীর হয়ে কাটলো কি করে? আম্মু, আহা, এভাবেই কেটে গিয়েছে হয়তো কোনোভাবে। তারপর নিসা আক্তার হাতটা দেখলো বেশ গভীর ক্ষত। তুই গতকাল হতে রেগে আছিস বলে তোকে কিছু বললাম না। এদিকে আয়, ভালো করে ব্যান্ডেজ বেঁধে দিই, পরে তোর শাস্তি হবে। তুই কেন আমাকে আগে বলিসনি? আজরার মায়ায় চোখ দিয়ে পানি ছড়তে লাগলো। জানিস তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে? তোর জন্য আমার কত চিন্তা হয়, সেটা বারংবার কেন বলতে হয়? আরে আম্মু, একটা সামান্য ক্ষত, এতে কান্না করার কি আছে? আজকে কেটেছে, কালকে ভালো হয়ে যাবে। ডান হাত কেটেছে? কই, খাওয়ার সময় তো কাটা দেখলাম না, কখন কাটলো? কালকে রাতে কেটেছে। উফ, তোমাকে এত কিছু বলতে হবে? আমি এখন বড় হয়েছি না, নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারি। বিকেল 5:36 আজরা কিছুক্ষণ পূর্বেই ভাত ঘুমের পাট চোখে শরীর চাঙ্গা করেছে। সামনে পরীক্ষা, আজ কী বিষয় পড়লে আগামীতে পাস নাম্বারে তুলতে পারবে তা নিয়ে বিস্তর পরিকল্পনার ছক কষছে ঝিমিয়ে পড়া মস্তিষ্ক। তখনই আজরার দরজায় কেউ টোকা দিল। আসতে পারি? আরে আর জিজ্ঞেস করা লাগে নাকি? আপনার ঘর মনে এসে পড়বেন হুজুর, সব তো আপনাদেরই। দরজা দিয়ে লম্বা ফর্সা একজন যুবকের প্রবেশ দেখা গেল। ঘামে জবজবে হয়ে আছে তার সারা শরীর, সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। মুখের স্থানে স্থানে এমনভাবে লাল বর্ণ ধারণ করেছে যেন অনেকগুলো মশা কামড়ে দিয়েছে। পরনের সবুজ বর্ণের শার্টের হাতা কনুই পর্যন্ত কোটানো, কাঁধে একটা ভেজা রুমাল দেওয়া। আরে ইয়াকুব ভাই, তোমার এই অবস্থা কেন? আরে কি আর বলবো আজরা, তোকে আজকে একটা চাকরির ইন্টারভিউ থেকে ফিরলাম। শুক্রবারে চাকরি ইন্টারভিউ কে দেয়? হ্যাঁ, ঠিক তেমনটাই। মানে গতকাল রাতে গিয়েছিলাম, সেজন্যই তো তোকে দুপুরে পড়াতে এসেছিলাম। আশ্চর্যজনকভাবে মৌখিক ইন্টারভিউটা ছিল বিকালে। কাল রাতে একটা হোটেলে ছিলাম, ভোরের বাসে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। তারপর রাস্তায় একটা বিশ্রী ঘটনা ঘটে, যার কারণে জামালার হাত পা বড় হলো। তা বিচ্ছিরি ঘটনাটা কি? এটা এখন না, তোকে পরে খুলে বলবো। এখন তোমাকে পড়াশোনা করতে হবে না, মনে তো হচ্ছে সেখান থেকে সরাসরি এখানে এসেছো। সরাসরি এখানে এসেছি। তোমার জন্য আমি বড় ফ্যানটা নিয়ে আসছি, আর তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো। আরে তোকে এত কিছু করতে হবে না। আরে তুমি আমার ভাই হও না, এত কথা বলতে হয় না। তুমি এইখানে বসো, আমি আসছি। আর এই ভেজা গামছা দিয়ে মুখ মুছে নিও। মুখের যা অবস্থা হয়েছে, পুরো পচা টমেটোর মতো লাল লাল হয়ে গিয়েছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তো পচা টমেটোর উপর আজকে হুমড়ি খেয়ে পড়তো। একটা ছবি তুলে অবশ্য ফেসবুকের পাত্রপাত্রীর চাই গ্রুপে পোস্ট করলে মন্দ হবে না কিন্তু। তুই বড্ড দুষ্ট হয়ে গেছিস। কী সব উদ্ভট কথাবার্তা শিখছিস আজকাল? সে তো আমি জন্মের পর থেকেই ছিলাম, শুধু তোমার বোঝার ভুল ছিল আর কি। ইয়াকুব রাদিদ ফার্সি, আজরার ফুপি ইরাদামানের বড় ছেলে, সম্পর্কে ইসমামের বড় ভাই আর আজরার গৃহশিক্ষক। তবে আজরার সাথে তার সম্পর্ক গৃহশিক্ষকের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ। আজরা যদিও পড়ালেখার দিকে বেশ ফাঁকিবাজ, তবে
পরীক্ষার আগের রাতে পড়ে 70% মার্কস নিয়ে পাশ করার মতো ছাত্রী সে। যদিও তার মার্কস নিয়ে কেউ তেমন একটা সন্তুষ্ট না, তবে আজরা নিজে বেজায় খুশি। এত দুষ্টামি করেও যে এই মার্কস পাওয়া যায় তা দেখে সে নিজেই আবেগে আপ্লুত হয়। আদ্রার হাতে এক গ্লাস শরবত দেখা গেল। ইয়াকুবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই দেখো, তোমার জন্য 0 ক্যাল দিয়ে বেলের শরবত বানিয়ে এনেছি। জিরুকেল দিয়ে বেলের শরবত কে বানায়? বেল তো সচরাচর মিষ্টি থাকে। আমার মনে হলো মিষ্টি কম হয়েছে, তাই একটু 0 ক্যাল দিয়েছি। তুমি খাবে না ইয়াকুব ভাই? তুই বানিয়েছিস আর আমি খাবো না? ইয়াকুব পরম তৃপ্তি নিয়ে বেলের শরবত খেল। আজরা ততক্ষণেই চেয়ারে বসে 1 কাপ চা খেল। এই মানুষ মারা গরমে কে চা খায়? চা না খেলে মাথা চক্কর দিবে ভাই। আমার মস্তিষ্ক সচল করবে এই 1 কাপ জাদুর পানীয়। কি লজিক! ধন্যবাদ শরবতের জন্য। বোনটা কত যত্ন আত্মি করছে আমার। সে তো করতেই হবে, কারণ আমাদের মধ্যে পরবর্তী বিয়ের সিরিয়াল তোমার। আমি তোমার যত্ন করছি ঠিক সেভাবেই, যেমনটা কোরবানি করার আগে গরুকে খাইয়ে দাইয়ে মোটা তাজাকরণ করা হয়, তারপর তার গলায় মালা পরানো হয়। তেমনটাই মনে করতে পারো। ওরে দুষ্টু, দুষ্টু রে, তোর মাথায় এইসব চলে নাকি? অবশ্যই, সামনে তোমার বিয়ে। তোকে কে বললো সামনে আমার বিয়ে? এখনো তো মেয়ে খুঁজে পেলাম না। কিন্তু আমার কেন মনে হচ্ছে মেয়ে আশেপাশেই আছে। একটু আশেপাশে চোখ বুলিয়ে দেখো, কত মেয়েই তো আছে। আশেপাশে চোখ বুলিয়ে কোনো মেয়ে নজরে আসছে না। আর তুই যার কথা বলছিস তাকে আমি চিনি না। যাই হোক, একটা চাকরি পেলে সাথে সাথেই তোমাকে বিয়ে দিয়ে দেয়া হবে। বিয়ে তো আমিও করতে চাই রে। সুন্দর একটা লাল টুকটুকে বউ হবে, আমায় ভালোবাসবে, একসাথে ঘুরে বেড়াবো, হাসবো, গাইবো। আরে কত স্বপ্ন। আচ্ছা ইয়াকুব ভাই, তুমি এত ভালো কেন বলো তো? আমি আবার ভালো হওয়ার মতো কি করলাম? তুমি সবসময় মিষ্টি একটা হাসি দিয়ে থাকো, তোমার মুখে সবসময় মিষ্টি কথা। তুমি তো সবার সাথে মিলেমিশে থাকো, সবার ভালো কথা বলো সবার সাথে। আচ্ছা, তোমার ভাইটা এমন কেন বলো তো? জন্মের পর ফুপি তার মুখে কি মধু দেয়নি? আমার তো মনে হয় না মধু দিয়েছিল, নিম পাতার রস দিয়েছিল বোধহয়, সাথে একটু মরিচ মিশিয়ে। সারাক্ষণ এমন নিম পাতার স্বাদের মতো মুখ করে রাখে, মনে হয় তোমার ভাই সারাক্ষণই নিম পাতার রস খায়। আর শুধু ঝাল ঝাল গা জ্বালানো কথা, যার কারণে মুখটা সারাক্ষণই এমন পেঁচার মতো করে থাকে সে। তোর আবার ওর সাথে ঝগড়া হয়েছে নাকি? না, এমনি বললাম। ইসমান একটু অন্যরকম, সবার সাথে সহজে একটু মিশতে পারে না ছোট থেকেই। ওর কথার ধরন হয়তো একটু বাঁকা, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার। কথা কম বলে, মানে এই না যে তার কথা তিক্ত। যাক, তুমি এখন শরবত শেষ করো। তো তোমরা এখানে কবে আসছো? এই তো আগামী সপ্তাহে, মানে সামনের মাসে। ও হ্যাঁ, এই 1 সপ্তাহ পরেই তো মাস শেষ হবে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও তাহলে তো নভেম্বরের 1 তারিখ উৎসব। তা কি ঘটনা আমাকে বলো না, পেট কেমন গুড়গুড় করছে আমার। আরে ঘটনা এখন না, 1 তারিখে বাসায় আসলে কোনো একদিন বলবো। এখন তো জিনিসপত্র গোছালো, যখন সব ঘর পরিষ্কার সাজানো হয়ে যাবে আর গৃহ প্রবেশ উপলক্ষে আসবি, তখনই আমি বলবো। আচ্ছা ঠিক আছে। এখন তাড়াতাড়ি উচ্চতর গণিত বের করতো, অনেক পড়া বাকি। ইদানিং পাকিবাজি বেশি করছিস। উচ্চতর গণিত দিয়ে কেন শুরু করতে হবে? যা বলছি একটু জলদি জলদি কর। পরের দিন বেশ ফুরফুরে মন নিয়ে আজরা কলেজ গেল। জ্যোতি তাকে দেখে বলল, কি রে, এই ফুল কাহিনী কি রে, বিস্তারিত বল। তুই সেটা বাদ দে, তোর মতো ঘুষেটি খেলা অনেক দেখেছি জীবনে। ইয়াকুব ভাইয়া চাকরি খুঁজছে, এখন বাড়ি থেকে বিয়ের চাপ দেবে নিশ্চয়ই। তা তুই ওনাকে মুখ ফুটে কিছু বলার সাধ্য কি আমার আছে? আমার থেকে 8 বছরের বড় সে, আর বিষয়টা তেমন না। ওনাকে না পেলে জীবন মরণ সংকট হয়ে যাবে। শুধু ভালো লাগে, এটা কোনো পরিণতি অবধি নেওয়ার মতো শক্তিশালী আবেগ না।
দেখ যেটা ভালো মনে করিস। আমি হলে টুক করে গিয়ে বলে ফেলতাম, ওগো শুনছেন, আপনি কবে আমার বাচ্চার বাবা হবেন বলুন তো? সচেতন মা হিসেবে ওদের পড়ালেখার দেরি করতে চাই না আমি। যাকে শুধু ভালো লাগে তার সাথে থাকতে পারবি? তুই তো দেখি বাচ্চা কাচ্চা অবধি চলে গেছিস। একবার শুধু এইচএসসিটা দিতে দে, একটা সুন্দর স্বামী দেখে বিয়ে করে নেব, যার বাগানে হাজার হাজার বিদেশি জাতের ফুল থাকবে। তারপর সারাদিন তার পিছু ছাড়বো না, আঠার মতো পিছনে লেগে থাকবো, আর রাতে দিনে গুনে গুনে 87টা চুমু দেবো। 87টা? কেন, নির্লজ্জ মেয়ে। এর বেশি দিলে আমার প্রেমে টেমে পড়ে যেতে পারে। পুরুষ মানুষ হচ্ছে সোডিয়ামের মতো, বুঝলি? যাকে তাকে দেখেই তাদের প্রেম প্রেম পায়, তাই রিস্ক নেব না। পরে দেখা গেল চাকরি বাকরি ছেড়ে আমার পেছনে পড়ে রইলো, গায়ে পড়ে আল্লাদের লটর পটর অসহ্য আর বিরক্তিকর। ধুর, আমি না হয় ছাড়তে বলে এটা মানায় লজ্জা নারীর ভূষণ, তাই বলি পুরুষ মানুষ কেন লেগে থাকবে না? তোর কথা যে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কখন চলে যায় তা আমার ধারণার বাইরে। মাফ করে দে আমায়, আমি আর জিজ্ঞাসা করব না। আজরা বাসায় ফেরার পথে ভাবলো দোকান থেকে কিছু খাবার কিনে নেওয়া উচিত বিকেলের জন্য। যেই দোকানের দিকে যাবে তখনই পেছন থেকে কেউ বলল, তোর সাথে কথা আছে। এখান থেকে দৌড়ে পালানোর চিন্তা করলে তুই আজকে আমাদের বাগানে চোরাবাড়িতে ডুবিয়ে মারবো তোকে। আজরার ফুপির বাড়িটা সব কাজ শেষ হয়েছে। ডুপ্লেক্স বাড়ি, সামনে ছোট একটা বাগান, আর বাগানে একটা নান্দনিক পুকুর রূপে সুইমিং পুল। তার ফুপা শেষ পর্যন্ত নিচের শৌখিনতার সর্বোচ্চ কাজে লাগাতে পেরেছেন। বাড়িটা খুবই চমৎকারভাবে তৈরি হয়েছে। রাস্তা সংলগ্ন বাড়ি হওয়ার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। সম্পূর্ণ বাগানটা ফুলে ফুলে সজ্জিত, গাছপালায় ঘেরা। 3 বছর সময় তো আর এমনি এমনি অতিবাহিত হয়নি। ভেতরেও বাড়িটা বেশ সুন্দর। নিচতলায় 4টা রুম, সাথে বসার ঘর, পাকের ঘর, আর ওপরের তলায় সবগুলো শোবার ঘর হিসেবে ব্যবহার করা হবে। বর্তমানে পুরো বাড়িতে আসবাবপত্র বলতে কিছুই নেই, খালি শান্ত থুথু মরুভূমি লাগছে। দোতলার একটা রুমে চেয়ার পেতে বসে আছে আজরা, আর তার সামনে ইসমাম। আজরার এখন বেশ বিরক্ত লাগছে। বাড়ির ভেতরে এত নীরবতা যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চারদিকে প্রতিধ্বনিত হয়ে আবার কর্ণগোচর হচ্ছে। ফুপির এই হাফ মেন্টাল ছেলেটা আধা ঘন্টা ধরে তাকে বসিয়ে রেখেছে, অথচ কোনো কথা বলছে না। শুধু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, যেন এখনই ফাঁসির আদেশ দিবে আর সে আদ্রাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে ফাঁসির মঞ্চ অবধি। আরে আজকে আবার কি অপরাধ করলাম? কালকে আমার বাসায় গিয়ে একটা ঝামেলা করে তার মন ভরেনি দেখছি, এখন আবার এখানে এসে ঝামেলা লেজ খুঁজতে। আজরাকে অবাক করে দিয়ে নীরবতা ভেঙে ইসমাম কোমল কণ্ঠে বলল, তোর ডান হাতটা দেখে দেখি। আজরা কিছুটা চমকে গেল। ইসমামের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে এই হাফ মেন্টালটার মনে আবার আমার জন্য এত মায়া কবে থেকে উঠতে উঠতো? ডান হাতের ক্ষত দেখতে চাইছে। ঠিক এই মুহূর্তে আজরা অনুতপ্ত বোধ করল। হয়তো লোকটাকে কালকে বেশি বলে ফেলেছে। প্রকৃতপক্ষে একজনের বাসায় অনেকদিন না যাওয়ার পর যদি সেবারের লোকজন সেধে ডেকে এনে হঠাৎ করে যদি এভাবে রেগে কথা বলে আর অবজ্ঞা করে, তাহলে আর আগন্তুকের খারাপ লাগারই কথা। আর সে যদি তার আত্মীয় হয় তবে খারাপ লাগাটা কিছুটা স্বাভাবিক বিষয়ের মধ্যেই পড়ে, আর উদ্বেগের বিষয়ও বটে, কারণ আত্মীয়দের থেকে দূরে পালানো অসম্ভব। আজরা হাতটা বাড়িয়ে দিল। ইসমাম তার ডান হাতটা উঁচু করে দেখল। আজরা আবার অবাক হলো। কি ব্যাপার, এই লোক হাতের ক্ষত দেখছে না, তাহলে কি দেখছে? তোর ডান হাতের উপরের দিকে একটা তিল আছে। হ্যাঁ আছে তো। না কিছু না, শুনলাম হাত কেটেছিস, কেন? কেটেছিস মানে কি? এমনি দুর্ঘটনাবশত কেটে গিয়েছে। কিন্তু ক্ষতটা দেখে তো মনে হচ্ছে এটা দুর্ঘটনাবশত না, কোনো কিছু জোরে চেপে ধরার কারণে একটা লম্বা আঁচড় হয়েছে। আঁচড়টা আবার বেশ গভীর। বয়ফ্রেন্ডের জন্য হাত কেটেছিস নাকি? আজরা সামনে তাকালো না, চোখ বন্ধ করে রাগ দমন করার চেষ্টা করলো। এই ছেলের উল্টোপাল্টা কথা তার রাগের অগ্নিতে ভূগর্ভস্থ তেল হিসেবে কাজ করছে। তবে আজরা তাকে এই আগুনের উষ্ণতাতে সুখের সন্ধান করতে দিবে না। এতক্ষণ মনে যে ভালো ভাবনাগুলোর উদয় হয়েছিল তার একটাও এই হাফ মেন্টালের প্রাপ্য না। এই লোকের প্রাপ্য হচ্ছে শুধু গালিগালাজ আর বকা। এ কেমন কথা, আমার আবার বয়ফ্রেন্ড থাকতে যাবে কেন? আরে বুঝতে পেরেছি, আমার থেকে লুকিয়ে লাভ নেই। টিনেজে আবেগে ছেলে মেয়েরা এমনই করে থাকে।
আমরা তো এই বয়স পার করে এসছি। ঠিক, পার তো করে এসেছেনই বটে। মাত্র 3 বছরই তো সব কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? তা কয়বার হাত কেটেছেন টিনেজে? ইসমাম বুকে হাত ভাঁজ করে টান টান হয়ে বসলো। তোত্তেরা হেসে বলল, তুই যে কবার কেটেছিস তার থেকে এবার কম। আপনি কি বলতে চান? আমার থেকে কি আর কিছু লুকানো যাবে? আজরা দাঁত কটমট করে চোরে একটা নিঃশ্বাস ছাড়ল। নাকের পাটা ফুলিয়ে রেখেছে। সে হাসতে হাসতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তা তো বুঝলাম বটে। লুকিয়ে লাভ নেই, কারণ আপনি 1 লাইন বেশি বোঝেন সর্বদাই। সবকিছুতে 1 লাইন বেশি বুঝতেই তো আপনার এই অবস্থা। দিন দিন শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছেন, আবার চোখে চশমাও লাগাতে হচ্ছে। কিছুদিন পর আপনাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে থাকার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু পরে দেখা গেল ওরা আপনার আচরণের কারণে বিরক্ত, কারণ ওই রোগগুলো তো আর ওরা সেধে জীবনে আনেনি। স্বেচ্ছায় পাগল হওয়া লোক বেজায় বিরক্তির উদ্রেক করে। আচ্ছা, অ্যাডাল্ট লোকজনের জায়গা কোথায় তাহলে? আপনার পাগলের হসপিটালে? এতগুলো তিক্ত কথা শ্রবণে আসার পরও ইসমামের মধ্যে তেমন ভাবাবেগ নেই। সে সেভাবেই শটান বসে রইল। অধরের কোণে খানিকটা তাচ্ছিল্যের হাসি।